হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো তোমাদের কেমিস্ট্রি এর থার্ড চ্যাপ্টার, যেটার নাম হলো তোমার পরমাণুর গঠন। সো এই চ্যাপ্টারের আজকে আমাদের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা এই চ্যাপ্টারের কিছু টপিক কভার করছি। সো আমাদের আজকের ক্লাসের মেইন টপিকটা হবে পরমাণুর মডেল। আমরা মূলত পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের ক্ষেত্রে দুইটা পরমাণু মডেল লক্ষ্য করা যায়, একটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটা হলো বোরের পরমাণু মডেল। এবং এই পরমাণু মডেলগুলোর সাথে সাথে তোমাদের এখানে কিন্তু কিছু সীমাবদ্ধতা আলোচনা করা হয়েছে। সেই সব বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলস জানার ট্রাই করব। সো ভিডিওটা যদি তোমার জন্য ইম্পর্ট্যান্ট মনে হয়ে থাকে তাহলে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো। চলো শুরু করা যাক। সো আমরা প্রথমে একটু তোমাদের বইয়ের ক্ষেত্রে দেখি। তোমাদের বইয়ের এই মডেলগুলো আমি তোমাদের একটু বই থেকেই বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, কারণ হলো আসলে আমাদের ম্যাক্সিমাম টিচাররা হলো জাস্ট নিজের মতো করে পড়াই দেয়, কেউ আসলে বইয়ের লাইনগুলো একটু অনেকে বুঝাই দেয় না। সো আমি চাচ্ছি হলো একটু তোমাদের বইয়ের লাইনগুলা একটু লাইন বাই লাইন প্রতিটা ওয়ার্ড তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে, এতেই তোমাদের পড়াটা আরও বেশি সহজ এবং বোধগম্য হবে আর কি। সো শুরু করি, আমরা স্লাইডে যাই। হ্যাঁ, সো রাদারফোর্ডের মডেলের ক্ষেত্রে আমি এখানে তোমাদের দুইটা চিত্র দিয়ে দিছি। এগুলাই হলো রাদারফোর্ডের মডেলের মেইন চিত্র আর কি। সো আমরা একটু তোমাদের বইয়ের লাইন বাই লাইন পরে দেখি, ঠিক আছে? আচ্ছা, শুরু করা যাক। তাইলে ভাইয়া, তোমাদের রাদারফোর্ডের পরমাণুর মডেল এখানে লেখা আছে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটা মডেল প্রদান করেন। মডেলটির কত খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রকাশ করে, সেটা হলো 1911 খ্রিস্টাব্দে। তাইলে এটা এমসিকিউর জন্য ভালো একটা ইম্পর্টেন্ট এমসিকিউ বলা যায় আর কি। আমি একটু যদি মার্কার দিয়ে তোমাদেরকে দাগিয়ে দিই, হ্যাঁ, 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড। তাহলে কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে। তাই এটা একটু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে আমরা একটু দেখি প্রথম পয়েন্ট যেটা বলছি, এটা হলো পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হলো নিউক্লিয়াস। তাইলে পরমাণুর হলো কি আছে? একটি কেন্দ্র আছে, ঠিক আছে? পরমাণুর একটি কেন্দ্র আছে বলতে বোঝাচ্ছে হলো, তোমাকে আমি যদি চিত্র দিয়ে বোঝাই, তাইলে হলো এটা হলো একটা পরমাণু, ঠিক আছে? পরমাণুর হলো এই এখানে একটা কেন্দ্র আছে, এটাকে বলা হচ্ছে তোমার কেন্দ্র। এই যে এটাই হলো কেন্দ্র, এই যেটার নাম হলো তোমার নিউক্লিয়াস। এই যে এখানে ক্ষেত্র আছে যেটার নাম হলো তোমার কি? নিউক্লিয়াস। এই কেন্দ্রের নাম, নিউক্লিয়াসের ভেতরে রয়েছে হলো প্রোটন এবং নিউক্লিয়াস, বাইরে রয়েছে হলো ইলেকট্রন। তাইলে একটা পরমাণুর ভেতরে হলো তোমার এটা হলো কি? কেন্দ্র। এই কেন্দ্রের ভিতরে আছে হলো তোমার প্রোটন আর নিউট্রন, আর বাইরে আছে হলো তোমার ইলেকট্রন, যেটা আমি পূর্বের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম, ঠিক আছে? এটা হলো প্রথম যেটা কথা বলছে সেটার। এখানে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং বাইরে ইলেকট্রন আছে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজে নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরও পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয়। এই কথাটার মানে হলো, যেহেতু বলা হচ্ছে আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য, ইলেকট্রনের ভরটা হলো জেনারেলি কি ধরা হয়? শূন্য ধরা হয়। কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন আর নিউট্রনের ভর পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয়। তাইলে এই কথাটার মানে হলো, যেহেতু ইলেকট্রন ইকুয়াল টু শূন্য ধরা হচ্ছে, সেহেতু নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রনের ভরটাই হলো মূলত ওই মৌলের ভর বা ওই পরমাণুর ভর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। দ্যাট মিনস প্রোটন প্লাস নিউট্রন সমান হলো পরমাণুর ভর। এটা হলো তার প্রথম যে কথাটা বলছে সেটার ব্যাখ্যা, ঠিক আছে? তাইলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সো এখন তোমাদের মনে রাখার বিষয় হলো, এখানের মধ্যে তোমরা এখানের মধ্যে কি মনে রাখতে পারো। সো তোমরা এখানে যেসব বিষয়গুলো মনে রাখবে, প্রথমত হলো পরমাণুর একটা কেন্দ্র আছে, যার কেন্দ্রটার নাম হলো তোমার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি আছে? প্রোটন আর নিউট্রন আছে। নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন আছে, এবং আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর যেহেতু শূন্য, আপেক্ষিকভাবে ইলেকট্রন ভর যেহেতু শূন্য, তাই নিউট্রনের ভরে হলো প্রোটন ও নিউট্রনের বলা হলো পরমাণুর ভর। তাহলে এই দাগানো লাইনগুলো তোমরা মুখস্থ করলে বা মনে রাখলে মোটামুটি হয়ে যাবে। এখন আমাদের সেকেন্ড পয়েন্ট একটু দেখার বিষয়। সো আমরা যদি তোমাদের সেকেন্ড পয়েন্ট একটু দেখি, তাহলে তুমি এখানে দেখবে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গা ফাঁকা। মানে এটা বলা হচ্ছে যে এই যে নিউক্লিয়াস, যেটা আমি তোমাদেরকে শুরুতে চিত্রের মাধ্যমে বুঝাইছি, এই যে এটা হলো পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের ভিতরে বেশিরভাগ জায়গায় হলো তোমার মানে এই নিউক্লিয়াসটা হলো অত্যন্ত ক্ষুদ্র, মানে এটা হলো খুবই ক্ষুদ্র বা ছোট, এবং এর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। এই যে এখানে যে কথাটা বলতেছে বেশিরভাগ জায়গায় ফাঁকা, এই যে ওয়ার্ডটা বলছে, এটা হলো আলফা কণা বিচ্ছুরণ
পরীক্ষার মাধ্যমে কিন্তু সে প্রমাণ করছে। সো সেটা নিয়ে আপাতত তোমরা না জানলেও চলবে, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়ার ট্রাই করব। এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, এটা আমি আলাদা একটা টপিক নিয়ে ভিডিও বানাবো আর কি, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। বলতেছে যে পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াসটা আছে, পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা হলে খুবই ছোট এবং এর ভেতরে বেশিরভাগ জায়গা হলো ফাঁকা, তাহলে তোমরা এতটুকু মনে রাখবা, ঠিক আছে। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর পয়েন্টও গেল। এখন তৃতীয় নম্বর পয়েন্টে বলতেছে যে সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ, মানে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। এটা মানে বোঝাচ্ছে হলো তুমি সৌরজগতের ক্ষেত্রে দেখবা যে, হ্যাঁ তোমাদেরকে যদি আমি একটু দিই, সৌরজগতের ক্ষেত্রে দেখবা যে গ্রহগুলো এভাবে ঘুরতেছে, ঠিক আছে। ঠিক সেমভাবে ইলেকট্রনগুলো কি করতেছে, ঠিক সেমভাবে ঘুরতেছে। এই যে ইলেকট্রনগুলো ঠিক সেমভাবে, এই যে এগুলো হলো ইলেকট্রনগুলো কি করতেছে, ঠিক সেমভাবে ঘুরতেছে গ্রহটাকে কেন্দ্র করে বা নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে। কোনো পরমাণু নিউক্লিয়াস যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। তাহলে সেখানে একটা কথা বলছে, সেটা হলো পরমাণুর, এই যে একটা পরমাণুর ভেতরে যে কয়টি তোমার পরমাণুর ভেতরে যে কয়টি ইলেকট্রন থাকে, মানে এখানে ইলেকট্রনগুলো, এই যেখানে যে ইলেকট্রনগুলো থাকতেছে সেই ইলেকট্রনগুলোর মতো সেম সেহেতু প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে সে কয়টি ইলেকট্রন থাকে, মানে নিউক্লিয়াসের বাইরে যে কয়টা ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের ভেতরে সে কয়টি কত কি থাকে, এখানে নিউক্লিয়াসের ভেতরে সে ততটা, এখানে আমি কি বলছিলাম প্রোটন প্লাস নিউট্রন আছে, তাইলে বাইরে ইলেকট্রন ইকুয়াল টু ভেতরে প্রোটন, ঠিক আছে। এটা হলো তার এই যে তৃতীয় নাম্বার লাইনের মধ্যে সে এই কথাটা বলছে, যেহেতু প্রোটন ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণুর সামগ্রিক চার্জ শূন্য। আচ্ছা, পরমাণুর সামগ্রিক চার্জ হলো কি কত, পরমাণুর সামগ্রিক চার্জ হলো শূন্য। মানে হলো এখানের মধ্যে বোঝাচ্ছে যে তোমার যেহেতু প্রোটন ও ইলেকট্রনের চার্জ একে অপরের, আচ্ছা প্রোটন মানে হলো তোমার হলো পজিটিভ আর ইলেকট্রন মানে হলো তোমার নেগেটিভ। সো যেহেতু প্লাস মাইনাস কি হয়ে গেছে, ক্যান্সেল আউট হয়ে গেছে, সেহেতু আলটিমেটলি ফলাফলটা আসছে হলো তোমার জিরো। তো দ্যাট মিনস সে বোঝাচ্ছে যে যেহেতু প্রোটন ও ইলেকট্রনের চার্জ একে অপরের সমান বিপরীত চিহ্নে, তাই পরমাণুটা সামগ্রিকভাবে চার্জ শূন্য, তার কারণে পরমাণুর ভেতরে চার্জটা হলো কি শূন্য। আশা করি তোমরা এখানে পয়েন্টগুলো বুঝতে পারছো। আমি যদি আবার একটু রিক্যাপ করি, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। মানে হলো সে সৌরজগতের সাথে তুলনা করছে, মানে একটা পরমাণু ভিতরে যেভাবে ইলেকট্রনগুলো ঘুরতেছে ঠিক সেমভাবে সৌরজগতের গ্রহগুলো ওইভাবে ঘুরতেছে, মানে সৌরজগতের তুলনা করছে এক কথায় বলতে গেলে, ঠিক আছে। এখন দ্বিতীয় নম্বর পয়েন্টে সে কি বলতেছে, এখন কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সে কয়টি ইলেকট্রন থাকে, মানে ভেতরে যতটা প্রোটন আছে বাইরেও ঠিক ততটা ইলেকট্রন আছে নিউক্লিয়াসের, ঠিক আছে। এটাও বুঝতে পারছো আশা করি। এরপর হলো যেহেতু প্রোটন ও ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নে, তাই পরমাণুর সামগ্রিক চার্জ আসছে। তাহলে এখানে তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আছে পরমাণুর সামগ্রিক চার্জ শূন্য কেন, কারণ হল নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ যেহেতু একে অপরের সমান ও বিপরীত, সেহেতু প্রোটনের চার্জ হলো শূন্য, কারণ হলো পজিটিভ এবং মাইনাস, ইলেকট্রনের চার্জ হলো পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ আর প্রোটনের চার্জ হলো পজিটিভ। সো প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গিয়ে সেটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। সো এই বিষয়টা একটু তোমরা মনে রাখবা। তাহলে আমাদের তৃতীয় নম্বর পয়েন্টও গেল। এখন আমাদের নেক্সট চতুর্থ নম্বর পয়েন্টের ক্ষেত্রে আমরা কি বলছি সেটা একটু দেখি। তো এখানে বলতেছে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের কি থাকে, আকর্ষণ বল থাকে। মানে হলো তোমার পজিটিভ চার্জের প্রতি নেগেটিভ চার্জের একটি কি থাকে, আকর্ষণ থাকে। সো এটা স্বাভাবিক বিষয়, তুমি লাইকে এরকম ছেলে এবং মেয়ের প্রতি যেরকম একটা আকর্ষণ থাকে, ঠিক সেমভাবে পজিটিভ এবং নেগেটিভের প্রতি ওরকম একটা আকর্ষণ থাকে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে। আচ্ছা, ও বলতেছে যে এই যে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরতেছে, ঠিক আছে। তোমাদেরকে আমি একটু চিত্রে বুঝাই, আচ্ছা তোমাদেরকে পরমাণু দিয়ে বুঝাই। এই যে এটা একটা পরমাণু, ঠিক আছে। সো পরমাণুর ভেতরে এটা কি নিউক্লিয়াস, ঠিক আছে, এটা তো আমরা শুরুতে বলছিলাম। সো নিউক্লিয়াসের এই যে বাইরে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এখানে যে শেলগুলো আছে, সো এই যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এগুলো ঘুরার কারণ হলো সেগুলাকে কি করতেছে, আকর্ষণ। ইলেকট্রনের নেগেটিভ চার্জ হিসেবে আমরা কি জানি, ইলেকট্রন চার্জ হিসেবে আমরা জানি সেটা হলো নেগেটিভ, ঠিক আছে। আর তোমার প্রোটনের চার্জ হিসেবে আমরা জানি সেটা হলো কি, পজিটিভ। সো এখন এই যে প্রোটন আছে কোথায়, এখানে, আর ইলেকট্রন আছে হলো এখানে। আমি তোমাদের একটু অন্য কালার দিয়ে দিই।
এটা হলো ইলেকট্রন আর হলো এখানে প্রোটন। সো প্রোটন আর ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ আছে বলে তারা এই সার্কেলটার মধ্যে কি করতেছে, ঘুরতেছে। ঠিক সেমভাবে সৌরজগতের মধ্যে গ্রহগুলার মধ্যে একটা আকর্ষণ আছে বলে গ্রহগুলা কি করতেছে, ঘুরতেছে সৌরজগতের মধ্যে আর কি। মানে পৃথিবীর চারদিকে, পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রনের সেরকম নিউক্লিয়াসের চারদিকে পৃথিবী যেরকম ঘুরতেছে, ঠিক সেমভাবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে এভাবে ঘুরতে আসে। এই কথাটা এখানে বুঝাইছে। তাহলে আমাদের 4টা পয়েন্ট ক্লিয়ার। আমি তোমাদের একটু মার্ক করে দিই। দন্ত সার্সবি নিউক্লিয়াসের প্রতি নিউক্লিয়াসবি ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল। তাই তোমাদের এখানে কোনটা মনে রাখতে হবে, আকর্ষণ বল কথাটা মনে রাখতে হবে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে। তাহলে আমাদের এই 4টা পয়েন্ট গেল। এখন তোমাদেরকে যদি পরীক্ষা দেয় তাহলে তোমরা এভাবে বিষয়গুলো ব্যাখ্যা করবা যে প্রথম নম্বর হলো একটা পরমাণুর মধ্যে একটা হলো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন আছে। আমি তোমাদের একটু লিখে দিই। প্রথমে আমরা প্রথম নম্বর যেটা বলতে পারবো সেটা হলো যে পরমাণুর ভেতরে একটি কি আছে, নিউক্সি হাই ও ইউএস নিউক্লিয়াস বানান কি হয়েছে আমি জানি না, শুদ্ধ হয়েছে কিনা জানি না। আচ্ছা ধরে নাও নিউক্লিয়াসের ভিতরে তাহলে কি আছে, তোমার হলো প্রোটন আর নিউট্রন আছে, আর বাইরে আছে হলো ইলেকট্রন। তাহলে এটা হলো আমাদের প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হলো তোমার হলো যেটা বলতেছে পরে পরমাণু ভর হিসেবে, আচ্ছা ইলেকট্রনের ভর শূন্য ধরা হয় যেহেতু। এখানে একটা কথা বলতেছে যে ইলেকট্রন ভর যেহেতু শূন্য সেহেতু প্রোটন নিউট্রনের ভর হলো সেই পরমাণুর ভর। তাহলে এটা তোমরা মনে রাখবা আর কি। এরপর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। আচ্ছা নিউক্লিয়াস হলো কি, নিউক্লিয়াস হলো ক্ষুদ্র প্লাস ফাঁকা। তাহলে এটা হলো আমাদের সেকেন্ড পয়েন্ট। এরপর 3 নম্বরে যেটা বলতে সেটা হলো সৌরজগৎকে সুন্দর করে, সৌরজগৎ আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে। আচ্ছা সৌরজগতের সাথে কি করছে, সৌরজগতের সাথে পরমাণুর মডেলকে তুলনা করছে সে, ঠিক আছে। সো সৌরজগতে যেরকম গ্রহগুলো ঘুরতে আসে ঠিক সেমভাবে একটি পরমাণুকে কেন্দ্র করে, মানে একটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঠিক সেমভাবে ঘুরতে আসে, এই কথাটা সে বলছে। আর এখানে একটা কথা বলছে যে পরমাণুর সামগ্রিক চার্জ শূন্য, কেন শূন্য সেটা তো তোমাদেরকে বলছি যে প্রোটন আর ইলেকট্রনের চার্জ ক্যান্সেল আউট হয়ে গেলে সেটা শূন্য হয়ে যাচ্ছে। এরপর ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ থাকে। আচ্ছা পজিটিভ চার্জের সাথে, আচ্ছা সরি আমি একটু লেখাটা কম বোঝা যাচ্ছে, তোমরা হয়তো বা কম বুঝতেছো আমার লেখাটা, বাট তার জন্য আমি দুঃখিত, আসলে আমার কিছু করার নেই। পজিটিভ চার্জের সাথে তোমার নেগেটিভ চার্জের একটা কি আছে, সম্পর্ক আছে। তাইলে আমরা মূলত এখান থেকে এই 4টা পয়েন্ট আমরা এখান থেকে লক্ষ্য করি। সো এগুলো একটু তোমরা মাথায় রাখবে। তোমরা জাস্ট এখানে কিওয়ার্ডগুলো মনে রাখতে পারলে তোমরা বাকিটা নিজের মতো করে লিখে ফেলতে পারবা। আবার বেশি বানিয়ে লিখতে যাবে না, কারণ হলো এটা একটা মডেল, একটা এক্সাম প্রস্তাবনা করছে, তো এখানে বানিয়ে লেখার অত বেশি সুযোগ নেই। তাহলে আমাদের পরমাণু মডেলের কাহিনীটা গেল। এখন আমরা এখানে বই আরও কিছু কথা লিখছি, সেগুলো একটু দেখি। রাদারফোর্ডের পরমাণু মডেল সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হচ্ছে। তাহলে এই পরমাণু মডেলকে সোলার সিস্টেম বা সৌর মডেল কেন বলা হচ্ছে, কারণ রাদারফোর্ডের মডেলটিকে সৌরজগতের সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে। মডেলটির মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন বলে এই মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। তাহলে কেন নিউক্লিয়ার মডেল বলা হয়, সর্বপ্রথম নিউক্লিয়ার সম্পর্কে ধারণা দিচ্ছে বলে। আচ্ছা এই মডেলের মধ্যে সে সর্বপ্রথমে নিউক্লিয়াসের কথাটা বলছে, এই যে নিউক্লিয়াসের কথাটা বলছে, সেই কারণে এটাকে কি বলা হচ্ছে, নিউক্লিয়ার মডেলও বলা হচ্ছে। তাইলে এই মডেলের থেকে পরীক্ষা যদি কোয়েশ্চেন দেয় তোমরা এই বিষয়গুলো আশা করি সুন্দর মতো গুছিয়ে লিখতে পারবা। তাহলে আমাদের রাদারফোর্ডের মডেলটা গেল। এখন তার কিছু সীমাবদ্ধতা আছে। এতক্ষণ ধরে তো আমরা সে কি বলছে ওগুলো একটু দেখছি, এখন আমরা তার সীমাবদ্ধতাগুলো একটু দেখবো। সো আমরা তার সীমাবদ্ধতার ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখো যে রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস ও ইলেকট্রনের কক্ষপথ সম্বন্ধে ধারণা দেন। তিনিই সর্বপ্রথম একটি গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রদান করে। তার পরমাণু কিছু সীমাবদ্ধতা আছে। ওকে আমরা কিছু সীমাবদ্ধতা একটু দেখি। আচ্ছা প্রথম সীমাবদ্ধতা যেটা বলতে সেটা হলো এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ব্যাসার্ধ আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। আচ্ছা এখানে কি করতে পারে, ইলেকট্রনের কক্ষপথের আকার ব্যাসার্ধ আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। এটা মানে বোঝাচ্ছে হলো, তোমাদেরকে আমি নাম্বার 1 দিয়ে বুঝাই। হ্যাঁ এটা মানে বোঝাচ্ছে হলো এই যে ইলেকট্রনের মধ্যে এখানে কতগুলো কি আছে, কক্ষপথ আছে, ঠিক আছে। যে কক্ষপথের গুলার মধ্যে কিন্তু ইলেকট্রনগুলো ঘুরতেছে আর কি। সো ঠিক আছে, হ্যাঁ এই কক্ষপথগুলো সম্পর্কে সে কোনো ধারণা দিতে পারেনি, বা এগুলোর আকৃতিটা আসলে এক্স্যাক্টলি কীরকম হবে সেই সম্পর্কে সে কোনো ধারণা দিতে পারেনি কক্ষপথ নিয়ে, ঠিক আছে।
কক্ষপথ, হ্যাঁ এটা আমি লিখে রাখছি। তাহলে আমাদের প্রথম পয়েন্টটা তোমরা আশা করি বুঝতে পারছো। এখন সেকেন্ড পয়েন্ট যেটা বলতেছে সেটা হলো সৌরজগৎকে সূর্য গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আদান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রনের নিউক্লিয়াসের আদান বা চার্জ আছে। আচ্ছা, সে যে এটা কিসের সাথে তুলনা করছিল? সৌরজগতের সাথে। সে এটা যে সৌরজগতের সাথে তুলনা করছে, সৌরজগৎ ভার্সেস তোমার নিউক্লিয়াস। কিন্তু সৌরজগতের ক্ষেত্রে তুমি এখানে কোনো কি দেখতে পাবা না, এখানে কোনো চার্জ দেখতে পাবা না। হ্যাঁ, এখানে কোনো চার্জ নেই, কিন্তু তোমার নিউক্লিয়াসের ক্ষেত্রে কিন্তু চার্জ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যার ফলশ্রুতিতে আসলে এই তুলনা করাটা কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। তাহলে এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট। সৌরজগতের গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াসে ইলেকট্রনের তুলনা করা হয়েছে, কাজে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা করাটা সঠিক হয়নি। তাহলে সেটা একটু চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা করাটা কি হয়নি? সঠিক হয়নি। এটা একটু তোমার মনে রাখবে। তাহলে দিয়ে গেল। এরপর হলো একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি। মানে হলো এই যে এখানে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, আমি তোমাদেরকে বলছিলাম যে একটা পরমাণুর, এই যে এখানে একটা পরমাণুর ক্ষেত্রে তোমার হলো সরি এখানে তাকাই হ্যাঁ একটা পরমাণুর ক্ষেত্রে যে বললাম এখানে মধ্যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এই যে ইলেকট্রনগুলো ঘুরতেছে এখানে। সো এই ইলেকট্রনগুলা কিভাবে ঘুরবে, ইলেকট্রন পরমাণু ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে তার কোনো ধারণা নেই। এই যে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরতেছে এই সম্পর্কে সে একটা কিন্তু এখানে ধারণা দিতে পারেনি। মানে ইলেকট্রনগুলো যে একটা পরমাণুর কক্ষপথের চারদিকে ঘুরতেছে, সো কিভাবে ঘুরতেছে, কয়টা ঘুরবে সে সম্পর্কে তার কোনো বিস্তারিত আলোচনা নেই। সেই কারণে এটা একটা কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে, ঠিক আছে। ভুল বা সীমাবদ্ধতা, সরি আমি ভুল না লিখে সীমাবদ্ধতা লিখে সীমাবদ্ধতা, ঠিক আছে। তাহলে আমাদের তৃতীয় নম্বর পয়েন্টও গেল। এখন চতুর্থ নম্বর পয়েন্টে আমরা কি দেখতে পাই সেটা একটু দেখি। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকে। আচ্ছা, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যখন ইলেকট্রনগুলা, আমি তোমাদেরকে একটু এই পাশে দেখাই, হ্যাঁ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যখন ইলেকট্রনগুলো এভাবে ঘুরে, এই যে ঘুরতেছে ইলেকট্রনগুলো যখন ঘুরতেছে তখন সে কি হতে থাকে? প্রতিনিয়ত শক্তি হারাতে থাকে, কেন্দ্র ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনগুলো ঘূর্ণন পথ ছোট হতে থাকবে। তো এইটা হলো ম্যাক্সওয়েলের তত্ত্ব। এখানে তোমাদের চিত্র আছে, আমি কষ্ট করে না কি আর এটা হলো ম্যাক্সওয়েলের তত্ত্ব। এই যে ইলেকট্রনগুলো যখন এখানে ঘুরবে, তখন ঘুরতে ঘুরতে সে কী হয়ে যাবে? সেটা ছোট হয়ে যাবে, ক্রমাগত শক্তি হারিয়ে আর কি, মানে শক্তি হারিয়ে পথটা ছোটো হতে থাকবে এবং একসময় সেটা নিউক্লিয়াসের উপর পতিত হবে এবং ফাইনালি গিয়ে সেটা কোথায় পতিত হচ্ছে? এই নিউক্লিয়াসের মধ্যে পতিত হয়ে যাবে ফাইনালি ইলেকট্রনগুলা। অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে বা পরমাণু স্থায়ী হবে না, কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। তাইলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক কেন নয় সেটা হলো তোমরা একটু সুন্দর মতো পরীক্ষায় ব্যাখ্যা করবা। যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমরা জানি যে ইলেকট্রন সমূহ যখন কক্ষপথে ঘুরতে থাকে তখন একটা সময় পর গিয়ে তাদের শক্তি শেষ হয়ে যায় এবং তাদের কক্ষপথটা ছোট হতে থাকে। ছোট হওয়াতে একসময় দেখা যায় যে তারা কি হয়ে যাচ্ছে? নিউক্লিয়াসের উপর পতিত হচ্ছে, নিউক্লিয়াসের উপর এখানে পতিত হয়ে সেটা কি হয়ে যাচ্ছে? পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, মানে এর অস্তিত্বটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে বলা যায়। কিন্তু বাস্তবিক পক্ষে সেটা ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটি কি হয়েছে? ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এতটুকু হলো রাদারফোর্ডের মডেল নিয়ে তোমাদের বইয়ের আলোচনা। সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবং আমাদের নেক্সট টপিকটা হলো বোরের পরমাণু মডেল। এখন আমাদের নেক্সটে জানতে হবে কি নিয়ে? বোরের পরমাণু মডেল নিয়ে। সো এখন আমরা বোরের পরমাণু মডেলটা একটু দেখি। সো বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে বোর কিন্তু খুব সুন্দর করে পরবর্তীতে রাদারফোর্ডের যে সব ভুলগুলো ছিল সেসব ভুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সংশোধন করছে। সো বোরের ক্ষেত্রে দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলটির ত্রুটিগুলো সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর। তাহলে কত খ্রিস্টাব্দে করে? 1913 খ্রিস্টাব্দে করে। তোমরা কিন্তু সালগুলো একটু মনে রাখার ট্রাই করবা। পরমাণু একটি মডেল প্রদান করে, এই মডেলটির নাম হলো বোরের পরমাণু মডেল। বোর পরমাণু মডেলটির মতবাদ এরকম: পরমাণুর যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। তাইলে বোর প্রথমত যে কথাটাকে বলছে সেটা হলো, আমরা একটু দেখি। আচ্ছা হ্যাঁ, তাহলে বোর প্রথমত যে কথাটা বলতেছে সেটা হলো যে ইচ্ছামতো চাইলেই কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো
কক্ষপথে ঘুরতে পারে না, মানে ইচ্ছামতো চাইলে পরমাণুগুলো কিন্তু যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, যেটা কিন্তু আমরা দেখছি যে রাদারফোর্ড ক্লিয়ার করতে পারেনি বিষয়টা, সেটা বোর ক্লিয়ার করছে। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে, শুধু জাস্ট কিছু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো বৃত্তাকার কক্ষপথের মধ্যে ঘুরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধ অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলো অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বলে। তাহলে এগুলাকে কি বলা হচ্ছে? কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলা হচ্ছে। তাহলে নাম কয়টা পাইছো এখানে? কক্ষপথ, প্রধান শক্তি স্তর, তারপরে সেল, এরপর হলো অরবিট, এরকম বিভিন্ন ধরনের তোমরা কিন্তু এখানে ওয়ার্ড পাইছো, এগুলো একটু মনে রাখবা। মানে এইসব নামে ডাকা হয় কক্ষপথগুলাকে। এই যে কক্ষপথ বলতে এই যে যেগুলো কক্ষপথ আছে এগুলাকে আর কি, এগুলোকে ওইসব নামে রাখা হয়। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। যখন এখানের মধ্যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, তাদের মধ্যে তেমন কোনো শক্তি কি হচ্ছে না, বিকিরিত হচ্ছে না বা শোষিত হচ্ছে না। ঠিক আছে, মানে কোনো শক্তি ক্ষয় হচ্ছে না, আবার কোনো শক্তি বেরও হচ্ছে না আর কি, লাইক ওরকম, এটা বোঝাচ্ছে আর কি। এরপর হলো স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন, এরপর স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই যেখানে যে কক্ষপথগুলো আছে সেগুলোকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো এখন এই এন এর নাম্বারগুলো 1 2 3 এরকম হতে পারে, মানে কক্ষপথ 1 কক্ষপথ 2 এরকম নাম্বার হতে পারে, লাইক এই যে 1 2 এরকম নাম্বার হতে পারে। স্থিরতা 1 2 3 অন্যভাবে বলা যায় যে কে হলো প্রধান শক্তি স্তর, n সমান 2 হলে l সমান প্রধান শক্তি স্তর n সমান 2। তাহলে এখানে শক্তি স্তর নিয়ে একটা ধারণা দিছে, এটা নিয়ে আমরা বিস্তারিত নেক্সট টপিকগুলোর ক্ষেত্রে আমরা জানবো। আপাতত এতটুকু মনে রাখো, সে শক্তি স্তরগুলো নিয়ে একটা কি দিছে, ধারণা দিছে। তাহলে আমরা যদি এক পয়েন্টে বলি, তাহলে বিষয়টা হলো তোমার শক্তি স্তর। সে শক্তি স্তর নিয়ে কি করছে, একটা পূর্ণাঙ্গ বা ধারণা দিচ্ছে, যেটা রাদারফোর্ড দিতে পারে নাই। এরপর দ্বিতীয় নম্বরের ক্ষেত্রে আমরা একটু দেখি। দ্বিতীয় নম্বরে বলতেছে যে বোর মডেল অনুসারে কোনো শক্তি স্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কোনো শক্তি স্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম্বিয়ার সমান n/2π। এম হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, এখানে সে বলতেছে যে কোন কৌণিক ভরবেগ, মানে শক্তি স্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগের একটা সূত্র আছে, যেটা হলো এই যে এটা MBR সমান ns/2π। এটা একটু তোমরা মনে রাখবে, এটা হলো কৌণিক ভরবেগের সূত্র। এটা অনেক সময় তোমাদেরকে পরীক্ষার হলে বের করতে পারে বা বলতে পারে যে কৌণিক ভরবেগের সূত্রটা লিখো, যেখানে মধ্যে তোমার এম হলো ইলেকট্রন, আচ্ছা আমি দাগাই দিই, এম হলো ইলেকট্রনের ভর, আর হচ্ছে ইলেকট্রন বা কক্ষপথের শক্তি ব্যাসার্ধ, আর হচ্ছে ইলেকট্রন বা কক্ষপথ বা শক্তি ঘুরবে তার ব্যাসার্ধ, বি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি সেই কক্ষপথ ইলেকট্রনের ব্যাগ, এর হলো এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। এটা একটু মনে রাখবে, এটা এমসিকিউর ক্ষেত্রে অনেক সময় দিতে পারে। সো এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক এবং এর মানটা একটু তোমরা মনে রাখবা। তারপরে এন হচ্ছে শেল, যেটা আমি শুরুতে বলছি 1 2 3, এটা রাদারফোর্ড যেটা বলছে। এখানে যে শক্তি স্তর n এর মান কম সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, এবং যে শক্তি স্তর n এর মান বেশি সেই শক্তি স্তরটি হলো উচ্চ শক্তি স্তর। তো এটা একটু মনে রাখবে, n এর মান যেটা বেশি সেটা হলো নিম্ন শক্তি স্তর, আর n এর মান বেশি যেটা সেটাকে বলা হচ্ছে তোমার উচ্চ শক্তি স্তর। তো সেই সব বিষয়গুলো তোমরা একটু মনে রাখলেই হয়ে যাবে। এখানের মধ্যে অত কিছু বেশি বোঝার নেই, আমি সামনের কনসেপ্টে আমি আরও ডিটেলস তোমাদের এগুলো নিয়ে ব্যাখ্যা করবো, ওখানে শক্তি স্তর নিয়ে বিস্তারিত আলোচনা আছে আর কি। আপাতত আমি ক্লাসটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি আপাতত মডেলটাই তোমাদেরকে শেষ করে দিচ্ছি। সো এরপর আমাদের তৃতীয় নম্বর যে পয়েন্ট আছে সেটা হলো কোনো প্রধান শক্তি স্তর ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না, তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর যায়। আচ্ছা, সে এখানে তৃতীয় নম্বর পয়েন্টে যেটা কথা বলতে সেটা হলো জেনারেলি যখন কক্ষপথগুলোর ক্ষেত্রে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তখন কোনো শক্তি বিকিরিত বা শোষিত হয় না। তাহলে আমাদের কি মনে রাখতে হবে? শক্তি। আচ্ছা, আমি একটু ডিটেলস, ইলেকট্রন ঘোরার সময় শক্তি বিকিরিত বা তোমার শোষিত। আচ্ছা, লেখাগুলো না বুঝতে তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, আমি তার জন্য দুঃখিত, বারবার বলতেছি। সো ইলেকট্রন ঘোরার সময় শক্তি বিকিরিত বা শোষিত হয় না তোমার, কিন্তু এই যে ধরো, আচ্ছা এটা আমি বুঝে দিই, হ্যাঁ, এই যে এই ইলেকট্রনটা যদি এই কক্ষপথে যেতে চাই, মানে নিচ থেকে উপরে যেতে চাইলে, আমি একটু লিখে দিই, নিচ থেকে নিচ থেকে উপরে গেলে তোমার হলো শোষিত হয়।
ঠিক আছে, নিচ থেকে যখন ইলেকট্রন উপরে যায় তখন শক্তি শোষিত হয়, আর উপর থেকে যদি তোমার নিচে নামে তখন সেটা কি হয়ে যাচ্ছে, বিকিরিত হচ্ছে। আচ্ছা, শক্তি শোষিত বা বিকিরিত মানে বোঝাচ্ছে হলো যখন তুমি নিচ থেকে উপরে একটি ইলেকট্রনকে পাঠাবা তখন তোমার থেকে সেখানে শক্তি দিতে হবে, আবার যদি উপর থেকে যদি নিচে নামাইতেছে তখন তোমার সেখানে কি হয়ে যাচ্ছে, উল্টা শক্তি বের হয়ে যাচ্ছে বা বিকিরিত হচ্ছে আর কি। ঠিক আছে, সো এই কাহিনীটা আশা করি তোমরা বুঝতে পারছো। সো এই কথাটা এখানে বলতেছে যে গুড়ার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষিত আমি অন্য কালার নেই, হ্যাঁ, শক্তি শোষিত বা বিকিরিত হয় না, তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। নিম্ন থেকে উচ্চে গেলে তখন সেটা শক্তি শোষিত হচ্ছে, আবার উপর থেকে নিম্ন শক্তি কি হয়ে যাচ্ছে, বিকিরিত হচ্ছে। সো এইসব বিষয়গুলো একটু তোমরা মাথায় রাখবা। সো এখানে শক্তি বিকিরিত শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ নিয়ে একটা সে সূত্র দিয়ে দিছে, এটা একটু মনে রাখতে হবে আমাদের। সেটা হলো তোমার কত, এস বি ইকুয়াল টু এস সি বাই ল্যামডা। সো এই আচ্ছা এই সূত্রটা একটু তোমরা মনে রাখবা। তাহলে আমাদের এই 3টা পয়েন্ট এখান থেকে গেল। সো এগুলো একটু তোমরা সি হচ্ছে আলোর ব্যাগ। সো এগুলা দিয়ে অনেক সময় পরীক্ষার হলে এমসিকিউ দিতে পারে বা কিছু ছোটোখাটো ম্যাথ দিলেও দিতে পারে। এগুলার ম্যাথ অত বেশি ডিটেলস নেই, এগুলো তোমরা ইন্টারে গেলে ওইসব ম্যাথগুলো পাবা আর কি। সো আপাতত আমরা এখানে এই 3টা বিষয় দেখতে পাচ্ছি। এরপর হলো বোরের পরমাণু মডেলের সাফল্য। এখন আমরা যদি তার সাফল্যের ক্ষেত্রে যাই, তার সাফল্যের ক্ষেত্রে যদি আমরা হ্যাঁ, সে অবশ্যই সফল, কারণ হলো সে রাদারফোর্ডের যেসব মিস্টেকগুলো ছিল সেগুলোর একটা মানে সলিউশন বের করতে পারছে আর কি। সো আমরা একটু দেখে নিই এখানে। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সূর্যের কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণু ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসে কেন্দ্র ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তর আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোরের পরমাণু মডেলের পরমাণু শক্তি স্তর আকার, আচ্ছা সেখানে কি করছে, কিন্তু বোরের পরমাণু মডেলের শক্তি স্তর আকার বৃত্তাকার বলা হয়েছে। আচ্ছা, সে কি প্রথম সাফল্য, তার কি প্রথম সাফল্যটা হলো সে শক্তি স্তরগুলার একটা চিত্র বলছে, শক্তি স্তর বা শেলগুলাকে কি বলছে, সে বৃত্তাকার বলছে, মানে সে একটা আকার সম্পর্কে ধারণা দিছে। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে যেটা বলছে সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের পরমাণু শক্তি শোষণ করলে, শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কি ধরনের পরিবর্তন হয় সে কথা বলা হয়নি, কিন্তু বোরের পরমাণু মডেল বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি, আচ্ছা ওই যে শক্তি শোষণ নিয়ে, শক্তির শোষণ বা তোমার বিকিরণ নিয়ে ধারণা দিছে। ঠিক আছে, তো তাহলে আমরা শক্তি শোষণ বা বিকিরণ নিয়ে একটা কি তাই ধারণা পাচ্ছি। এরপর 3য় নম্বর পয়েন্টের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। রাদারফোর্ডের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এটা নিয়েও আমি ডিটেলস আজকের ভিডিওতে না বলি, আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও দিব। এটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী কি করা যায় না, ব্যাখ্যা করা যায় না, কিন্তু হলো বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু মানে কি বোঝাচ্ছে, এখানে হাইড্রোজেন কি বোঝাচ্ছে, এর বর্ণালী ব্যাখ্যা করা যায়। তাহলে এই বিষয়টা নিয়ে কিভাবে ব্যাখ্যা করা যায় বর্ণালী নিয়ে আমি একটা আলাদা ভিডিও দিব। সো তোমরা এতটুকু মনে রাখো যে বর্ণালীর বিষয়টা একটু মনে রাখো। ঠিক আছে, বর্ণালী ব্যাখ্যা করা, বর্ণালী ব্যাখ্যা করা যায় হাইড্রোজেনের ক্ষেত্রে, এটা একটু মাথায় রাখবা। একটি একটু মিষ্টি বলবো জাস্ট হাইড্রোজেনের প্রণালীটা ব্যাখ্যা করা যায়। তাহলে এগুলো হলো আমরা বোরের সাফল্য দেখতে পাই আর কি। সো তোমরা এই কিওয়ার্ডগুলো একটু মনে রাখলে আশা করি তোমাদের সব কিছু মনে থাকবে বা মাথায় থাকবে। এরপর আমাদের সীমাবদ্ধতাগুলো একটু যদি দেখি, তাহলে দেখো যে বোরের মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। সেগুলো হলো বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, সত্যি কিন্তু একাধিক ইলেকট্রন, আচ্ছা এই যে প্রথমে যে সীমাবদ্ধতাটা আছে সেটা হলো যে বর্ণালীর বিষয়টা বললাম। বর্ণালী সেই কয়টির পরমাণুর মানে এক ইলেকট্রন বিশিষ্ট জাস্ট হলো হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, হাইড্রোজেন ছাড়া বাকিগুলা ব্যাখ্যা করতে পারেনি, ব্যাখ্যা করতে একটু পারেনি।
ঠিক আছে, এটা হলো তার প্রথম সীমাবদ্ধতা। এরপর দ্বিতীয় নম্বর যেটা সীমাবদ্ধতা আমরা দেখি সেটা হলো বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীর একটি মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় যে প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয় বোর মতবাদ অনুসারে তা ব্যাখ্যা করা হয়নি। মানে হলো এখানে বলতেছে যে ইলেকট্রন মনে হয় এক শক্তি স্তর থেকে যখন ইলেকট্রনগুলো অন্য শক্তি স্তর গমন করে তখন পারমাণবিক বর্ণালী একটি মাত্র রেখা পাওয়ার কথা। মানে একটা শক্তি স্তর থেকে যখন ইলেকট্রনগুলো অন্য শক্তি স্তর গমন করে তখন জাস্ট কয়টি রেখা পাওয়ার কথা? একটি রেখা পাওয়ার কথা। কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যদি দেখি তাহলে সেখানের মধ্যে সে অনেক ধরনের কি পাওয়া যাচ্ছে? রেখা দেখতে পাচ্ছে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি দেখতে পাচ্ছে। প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয় বের হয়ে মতবাদ অনুসারে তা ব্যাখ্যা হয়নি। আচ্ছা, পরমাণু যখন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে কি করতেছে? গমন করতেছে, তখন কিছু রেখা দেখতে পাই, যেটা হলো সে বলছিল হলো একটি, কিন্তু হলো বাস্তবিক ক্ষেত্রে আরো রেখার সমষ্টি দেখা যাচ্ছে। এটা নিয়েও আমি তোমাদেরকে ওই যে বর্ণালীর বিষয়টা যদি ক্লিয়ার করি তখন তোমরা এটা ভালো মতো বুঝতে পারবা। আমার হাতে এখন একটু টাইম কম, সো আমি এটা আপাতত টাস্ক করতে যাচ্ছি না আর কি। সো তোমরা এতটুকু মনে রাখো। তো আরও রেখার সমষ্টি কী হচ্ছে বাস্তবিক পক্ষে দেখা যাচ্ছে। সো এটা একটা তার সীমাবদ্ধতা, সেই বিষয়ে সে আলোচনা করতে পারেনি। এরপর হলো বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে পরমাণুর ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথই না, উপবৃত্তাকার কক্ষপথ ঘুরে। আচ্ছা, বোর আমাদেরকে বলছে শেলগুলো হলো কি বৃত্তাকার, কিন্তু বাস্তবিক পক্ষে শেলগুলো অনেক সময় উপবৃত্তাকারও দেখতে পাওয়া যায়। তো দ্যাট মিনস এটা একটা তার সীমাবদ্ধতা। সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পারছো যেগুলো বলছি আমি, যেসব কিওয়ার্ডগুলো বলছি তোমরা একটু ভুল রেখেছি আমি, কিওয়ার্ড, হ্যাঁ তোমরা এই কিওয়ার্ডগুলো একটু মাথায় রাখবা। কিওয়ার্ডগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে পরীক্ষার হলে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবা না। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবা মাস্ট। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।